স্মার্ট বাংলাদেশের পথযাত্রায় পাশ হলো নতুন অর্থ বছরের বাজেট, নেই বড় কোনো পরিবর্তন। সারা দেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, বিভিন্ন স্থানে বৃষ্টিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ। মেহেরপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে আরও ১৫০০ গাছ কাটার তোড়জোড়, এলাকাবাসীর ক্ষোভ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটিজ লাইভ ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাশ হলো ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট। স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রায় এবারের বাজেটের আকার বেড়েছে ৪.৬%। মঞ্জুরি দাবির বিপরীতে ৭ সংসদ সদস্যের ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা শেষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাব করা নির্দিষ্টকরণ আইন ২০২৪ কণ্ঠভোটে পাশ হয়। রাষ্ট্রপতির অনুমোদনের পর ১ জুলাই থেকে কার্যকর হবে বাজেট। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অধিবেশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের এই বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আলাদা ৫৯টি মঞ্জুরি দাবিও কণ্ঠ ভোটে নাকচ হয়। সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা আনেন ২৫১টি ছাঁটাই প্রস্তাবও। দাবি ওঠে বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্কারের। মাইক্রো ক্রেডিটের নামে রক্ত শোষণ করবে, রক্ত শোষণ করা বন্ধ করেন। অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট সংক্রান্ত নির্দিষ্টকরণ আইন ২০২৪ উত্থাপনের পর সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটে পাশ হয়। জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল ২০২৪ সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। সামগ্রিক বাজেটে ঘাটতির পরিমাণ ২,৫৬,০০০ কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ৯০,৭০০ কোটি এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১,৬০,৯০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে কেন্দ্রে পরীক্ষার্থীদের আসার নির্দেশনা ছিল, তবে বৃষ্টির কারণে শিক্ষার্থীদের কেন্দ্রে আসতে বেগ পেতে হয়েছে। এদিকে বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। চট্টগ্রামে মুষলধারে বৃষ্টির মধ্যে সকাল ১০টায় শুরু হয় পরীক্ষা। কেন্দ্রে আসতে ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থী ও অভিভাবকেরা। পরীক্ষা কেন্দ্রে যেতে গুনতে হয়েছে বাড়তি ভাড়া। নগরীর ৩৪টি কেন্দ্রে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। এবছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২৩০টি কেন্দ্রে ১,২৪,১৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬১,৮৭৮ ও ছাত্রী ৬২,২৭০। অসদুপায় অবলম্বন করার কোনো সুযোগ নেই। আমাদের ভিজিলেন্স টিম আছে, আমরা ১৩টি ভিজিলেন্স টিম গঠন করেছি বিভিন্ন এই ১০টি জেলার জন্য, তারা থাকবে। এবছর রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ১,৩৮,১৫৭ জন শিক্ষার্থী। তবে গত বছরের তুলনায় এবছর ১,৯৫৮ জন পরীক্ষার্থী কম। অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ৭২,২৪৬ জন ছাত্র এবং ৬৫,৯১১ জন ছাত্রী। এবছর শিক্ষা বোর্ডের অধীনে ৭৪১ কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় বসেছে। পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং আমাদের পরীক্ষা শান্তিপূর্ণভাবে হচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় এবার ২৬২টি কলেজ থেকে ১,১৩,৪২০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। তবে সকাল থেকে বৃষ্টির কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে সময়মতো পৌঁছতে বেশ দুর্ভোগে পড়তে হয়েছে। রংপুরে ২০৪টি পরীক্ষা কেন্দ্রে এবার ১,১৩,৪২০ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৫৫,৭১৮ জন ছাত্র এবং ৫৭,৭০২ জন ছাত্রী।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ৭৮,৩৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে। বিজ্ঞান বিভাগ থেকে ১৬,২৩৩, মানবিক থেকে ৫৪,৭৪০ জন পরীক্ষার্থী রয়েছে। ২৯৪টি কলেজের শিক্ষার্থীরা ৯৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৩৪১টি প্রতিষ্ঠানের ৬৬,৫৬২ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে আবারও ১৫০০ গাছ কাটার তোড়জোড় জেলা পরিষদ ও সড়ক বিভাগের। এর আগে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ২৫০০ শতবর্ষী গাছ কেটে রাস্তা প্রশস্ত করা হয়। এর মধ্যে আবারও গাছ কাটার উদ্যোগে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও পরিবেশবিদরা। মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। সড়ক উন্নয়নের অজুহাতে ২ বছরে মেহেরপুরের রাস্তায় দুই পাশ থেকে কাটা হয়েছে ২৫০০ ছোট বড় শতবর্ষী কোড়ই, মেহগনি, শিমুল, বট, পাকুড়, সেগুন, নিমসহ নানা জাতের বনজ, ফলজ ও ঔষধি গাছ। এখন ফের মেহেরপুর মুজিবনগর ও মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশের ১৫০০ গাছ কাটার সিদ্ধান্ত হয়েছে। বলা হচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি পর্যন্ত ৪ লেনের রাস্তা তৈরির কাজ করা হবে, যার জন্য কাটা হবে দুপাশের ৯৭৬টি গাছ। আবার মেহেরপুর মুজিবনগর সড়কে দুর্ঘটনা ঘটতে পারে সেই অজুহাতে আরও কাটা হবে ৪৬৪টি গাছ। সব মিলিয়ে গাছে লাল দাগ দিয়ে নাম্বারিং করে মোট ১,৪৪০টি গাছ কাটার তোড়জোড় চলছে। এই মোড়টা তো একটাই গাছ দরকার হয়, সরকার রাস্তা এমনি করুক। হ্যাঁ, এখানে মোড়ে হয়েছে গাছতলায় একটা ভ্যান চালক যাইছি হয়েছে, এখানে বসছি, বাতাস খাইছি। এসব গাছ থাকলে বহু বাই বাতাসের উপকারও পাওয়া যায়, সবকিছুর উপকারই আছে। মানুষ বহু দূরে থেকে এসে এখানে ছায়ার তলে বসে, কিন্তু এই গাছ কাটতে হলে কিন্তু দেখা যাচ্ছে সাইডে গাছ লাগানো অবশ্যই দরকার। এমন খবরে ক্ষোভ প্রকাশ করেছেন বৃক্ষপ্রেমী ও পরিবেশবিদরা। তাদের দাবি স্বস্তি পেতে আবার গাছ লাগাতে হবে। আর বন বিভাগ বলছে সরকারের নির্দেশনা পেলে এসব রাস্তায় নতুন করে গাছ লাগানো হবে। যেহেতু জেলা পরিষদের মালিকানাধীন জমি, এটা জেলা পরিষদ যদি আমাদেরকে অনুমতি দেয় সেক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে বৃক্ষরোপণ করব। সড়ক সম্প্রসারণ সহ সড়ককে নিরাপদ ও ঝুঁকিহীন রাখতে মেহেরপুর চুয়াডাঙ্গা এবং মেহেরপুর মুজিবনগর সড়কের ১,৪৪০টি গাছ কাটা হবে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা একটা ডিপিপি তৈরি করছি, সেই ডিপিপিতে যে পরিমাণ গাছ কাটা হবে তার চেয়ে বেশি পরিমাণ গাছ লাগানোর একটা ব্যবস্থাও আমরা রাখছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ কাটার পর দ্রুত আবার লাগানোর দাবি এলাকাবাসীর। রত্না জামান, একুশে টেলিভিশন। নির্বাচনের সহিংসতায় বিরোধী পক্ষের কর্মী হত্যা মামলায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কামরুল হাসান জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তিনি হাইকোর্টের আদেশীয় জামিনে ছিলেন। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৩ মে পরাজিত চেয়ারম্যান বিএম লিয়াকত আলীর সমর্থক ওসিকুল ভূঁইয়া নামে এক যুবক টুটুলের সমর্থকদের হাতে নিহত হয়। এ ঘটনায় ১৬ মে লুটুল ভূঁইয়াকে প্রধান আসামি করে থানায় মামলা হয়। গোখাদ্যের উৎপাদন কমে যাওয়ায় পদ্মার চরে আশঙ্কাজনক হারে কমেছে মহিষসহ গবাদি পশু পালন। এজন্য দায়ী চরের খাস জমি জবরদখল, ভরাট ও অবৈধ বালু উত্তোলন। অন্যদিকে নানা প্রতিকূলতায় চলন বিলেও চড়াতে না পেরে কমেছে মহিষ পালন। এ অবস্থায় সহজ শর্তে চরের খাস জমি লিজ দেওয়ার দাবি নাটোরের গবাদি পশু পালনকারীদের। প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্যচিত্র আরও জানাচ্ছেন সমর ইসলাম। একসময় পদ্মা বিধৌত নাটোরের লালপুরের বিলমারিয়া, নওশারা, সুলতানপুর, দিয়ার শঙ্করপুর চর এলাকায় গবাদি পশুর প্রাকৃতিক খাবারের কোনো অভাব ছিল না। তাই চরগুলোতে প্রচুর মহিষ পালন হতো। নদী তীরবর্তী বিলমারিয়া বাজারে গড়ে ওঠে কয়েকটি ঘি তৈরির কারখানা। দিনে দিনে বিস্তীর্ণ চরের খাস জমিতে নজর পড়ে প্রভাবশালীদের। জবরদখল করে নিয়ম নীতির তোয়াক্কা ছাড়াই খনন ও ভরাট হচ্ছে ইচ্ছে মতো। এতে কমেছে গোচারণ ভূমি, বিপাকে পড়েছেন পশুপালনকারীরা।
জায়গা জমি সব ঘাস মাছ সব যার মতন শেষে দখল করে আবাদ করে খাচ্ছে। প্রায় 700 বিঘির উপরে এসে আলেক্স রেকর্ডের সম্পত্তি আছে, কিন্তু এরা হলো এখন বর্তমানে ভূমিদস্যুদের কবলে। তাহলে খাস জমি তো খালিস্তে দখল করি, আমরা কোথায় যাবো তাহলে? ভূমিদস্যু এবং বিভিন্ন ওই ভরাট কাটার মাধ্যমে ফসলি এবং গরুর খাদ্য জমির সংকট দেখা দিছে। গরু মহিষের হচ্ছে যদি তারা খাদ্য যে সংকট, এই সংকট থেকে উত্তরণ হতে পারে, তাহলে এই অঞ্চলের মানুষের আমিষের যে চাহিদা সেটা পূরণ হবে। মহিষ হারিয়ে যাওয়া সহ চলন বিলেও পশুপালন কমেছে আশঙ্কাজনক হারে। এর ফলে কমছে ঘি সহ দুগ্ধজাত পণ্য উৎপাদন। আমাদের শহরে যে দুধ উৎপাদন হচ্ছে সে দুধ আমাদের হচ্ছে না। প্রচুর মহিষ গরু ছিল, দুধ উৎপাদন ভালো হতো, এখন আপাতত মহিষ গরু বাইরে গেছে, দুধ উৎপাদনটা একটু কম হচ্ছে। সংকট নিরসনে খামারিদের উন্নত জাতের ঘাস চাষ সহ নানা পরামর্শ কৃষি বিভাগের। বিভিন্ন উন্নত জাতের ঘাস চাষে উদ্বুদ্ধ করতেছি, প্লাস সুষম খাদ্য সম্বন্ধে তারা ধারণা দিতেছি, যার কারণে কিছু সংখ্যক খামারি মহিষ উৎপাদন কমিয়ে দিলেও অন্যান্য খামারিরা উদ্বুদ্ধ হয়ে তারা পুনরায় মহিষ পালনে আগ্রহী হয়ে উঠেছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, লালপুরের বিলমারিয়া ইউনিয়নে বর্তমানে 5,508টি মহিষ, 16,374টি গরু এবং 2,868টি ভেড়া পালন করা হচ্ছে। মহিষ পালনের ঐতিহ্য ধরে রাখতে ঘাস উৎপাদনের জন্য প্রকৃত পশুপালনকারীদের মাঝে সহজ শর্তে খাস জমি ইজারা দেওয়ার দাবি স্থানীয়দের। সমর ইসলাম, 21 টেলিভিশন। উন্নয়ন অনুদান ও নিজস্ব আয়ের উপর ভর করে 1044 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। দুপুরে নগর ভবনের অতীন্দ্র মোহন সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডাক্তার তাহসান বাহার সূচনা। পরে বাজেটের মূল অংশ উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষক মোহাম্মদ মাসুদুর রহমান। বাজেটে উন্নয়ন খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। 2024-25 অর্থ বছরে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 79,35,32,000 টাকা, আর উন্নয়ন অনুদান থেকে আসবে 835,55,00,000 টাকা। প্রারম্ভিক তহবিল থেকে দেখানো হয়েছে 129,53,46,000 টাকা। রোবোটিক সার্জারির মাধ্যমে ঝুঁকিমুক্ত অপারেশন করা সম্ভব বলে জানালেন রোবোটিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার জাভেদ আক্তার। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সাংবাদিক সম্মেলনে রোবোটিক সার্জারির বিস্তারিত তুলে ধরা হয়। বলেন, চিকিৎসা বিজ্ঞানের নবতর সংযোজন রোবোটিক সার্জারি সহজ হলেও চিকিৎসা পদ্ধতি ব্যয়বহুল। দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালে রোবোটিক সার্জারির মাধ্যমে চিকিৎসা করার জন্য সরকারি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। সরবরাহ বাড়ায় 5 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ডিমের দাম 30 পিসের ট্রে প্রতি কমেছে 40 টাকা। 5 দিন আগে প্রতি ট্রে ডিম 390 টাকা বিক্রি হলেও এখন তা কমে 350 টাকায় বিক্রি হচ্ছে। ডিম বিক্রেতারা বলেন, অতিরিক্ত গরমে খামারে মুরগি মারা যাওয়ায় ও অসুস্থ হওয়ায় ডিমের উৎপাদন কমার অজুহাতে ঈদের পর থেকে ডিমের বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল। মোকাম থেকেও চাহিদা মাফিক ডিম পাওয়া যাচ্ছিল না বলে ডিমের দাম বেড়ে প্রতি ট্রে 390 টাকায় উঠেছিল। তবে গত কয়েকদিনে বৃষ্টিপাতের ফলে ডিমের উৎপাদন বেড়েছে। সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনের সমাবেশে ডাক্তার ফিলিমন বাসকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু সহ অন্যরা। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী বাঙালি সম্মিলিত পরিষদ সহ কয়েকটি সংগঠনের সমাবেশের আয়োজন করে। বক্তারা বলেন, আদিবাসীদের বাপদাদার জমি ফিরিয়ে দিতে হবে। সমাবেশ থেকে 3 আদিবাসী হত্যার বিচার দাবি করেন তারা। আদিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনেন বক্তারা। জানাবো চট্টগ্রাম সংবাদ। মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে সকালের দিকে ভারী বৃষ্টি হয়েছে। এতে নগরের বেশ কিছু স্থানে সড়ক পানিতে তলিয়ে যায়।
সৃষ্টি হয় যানজট। নগরের বড় খালগুলো পরিষ্কার ও সাগরে ভাটার টান থাকায় জলাবদ্ধতা সেভাবে দেখা যায়নি। চট্টগ্রামে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যার পর থেকে চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টিপাত শুরু হয়। রোববার সকালের দিকে আকাশ কালো করে বৃষ্টি নামে, বেলা 11টার দিকে বৃষ্টি থেমে আসে। বৃষ্টিপাত আরও হলে সিলেট ও চট্টগ্রামে ভূমিধসের সতর্কবার্তা জারি করা হয়েছে। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্মার্ট বাংলাদেশের পথযাত্রায় পাশ হলো নতুন অর্থ বছরের বাজেট, নেই বড় কোনো পরিবর্তন। সারা দেশে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, বিভিন্ন স্থানে বৃষ্টিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ। মেহেরপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে আরও ১,৫০০ গাছ কাটার তোড়জোড়, এলাকাবাসীর ক্ষোভ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।